দরজায় কলিং বেল বাজতেই দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন সুফিয়া বেগম। ইয়াশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। বৃষ্টির পানিতে ভিজে গেছে ওর পুরো শরীর। ইয়াশের কোলে অচেতন কাশফিয়াকে দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল সুফিয়া বেগমের। মনে মনে আওড়ালেন তিনি, মেয়েটার সাথে খারাপ কিছু হলো না তো? উজ্জ্বল দাঁড়িয়ে আছে ইয়াশের পেছনে, চোখের ইশারায় বোঝালো শাশুড়িকে খারাপ কিছুই হয়নি ওর সাথে। নিশ্চিত হলেন সুফিয়া বেগম। সিমি, রুহি, আফিয়া সবাই এসে দাঁড়িয়েছে দরজার সামনে। চিন্তিত হয়ে আফিয়া বলছে ভাইকে কাশফিয়াকে নিয়ে রুমে যেতে। ইয়াশ কাশফিয়াকে এনে শোয়ালো বিছানায়। দরজাটা বন্ধ করে কোনো কিছু না ভেবেই চেঞ্জ করে দিল ওর পরনের ভেজা শাড়িটা। বাইরে বৃষ্টির প্রকোপ কমেছে। রাত পেরিয়ে সকাল হয়েছে। কালকের তুলনায় প্রকৃতি আজ অনেকটাই শান্ত। চারিদিকে বাতাস বইছে ঠিকই, তবে বৃষ্টি হচ্ছে না। কাশফিয়ার মাথার কাছে বসে আছে ইয়াশ। মেয়েটার জ্ঞান ফেরেনি এখনো। ইয়াশ চাইছে জ্ঞান না ফিরুক, সে চলে গেলেই না হয় চোখ খুলুক তার উপমা। ইয়াশ নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার উপমার মায়াবী মুখপানে। এই ২-৩ দিনে যা বুঝেছে, মেয়েটার প্রচুর রাগ জমে আছে ইয়াশের প্রতি। দূরত্ব না বাড়ালে নিজের জীবনের ইয়াশের গুরুত্বটা সে বুঝবে না এই মেয়ে। অনেক ভেবেচিন্তে তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইয়াশ। সে চলে যাবে এখান থেকে। ইয়াশ উঠতে নিলেই খেয়াল করলো কাশফিয়ার শাড়ির আঁচল আটকে আছে ওর হাতে থাকা ঘড়ির সাথে। ইয়াশ বসলো আবারও, চোখ গেল কাশফিয়ার মুখের দিকে। কাশফিয়ার গোলাপ সম পাতলা ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়ালো সে। ভিজে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। কি যেন ভেবে হুট করে উঠে দাঁড়ালো ইয়াশ। নিজের মাথার চুল খামছে ধরে চলে গেল ওখান থেকে। কাশফিয়ার কাছে থাকলেই বিপদ বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করবে ওকে। কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট পরেছে ইয়াশ। হাতে একটা স্মার্ট ওয়াচ, আর মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। পেছনেই উজ্জ্বল আসছে হাতের ব্যাগপত্র নিয়ে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই কেবল তাকিয়ে দেখছে সবটা। কাউকে কিছু না বলে ইয়াশ যাচ্ছে কোথায় বুঝতে পারছে না কেউই। বাড়ির সদর দরজা পেরিয়ে বাইরে পা রাখবে, তখনই সুফিয়া বেগম ডেকে উঠছেন ছেলেকে। দৌড়ে ওর কাছে গেলেন সবাই, কিন্তু কথা না বলে দাঁড়িয়ে রইলেন। সকলেই ইয়াশ বুঝল না কিছুই। ভুরু কুঁচকে তাকালো সবার দিকে, তারপর বলল, সমস্যা কি তোমাদের? সুফিয়া বেগম অসহায়ের মতো তাকিয়ে বললেন ছেলেকে, কোথায় যাচ্ছিস বাবা? যেখানে এতদিন ছিলাম সেখানেই ফিরে যাচ্ছি আম্মু। আমার জব আছে, জানো নিশ্চয় তুমি। বাইরের দেশে চলে যাবি কেবল চাকরির জন্য? দেশেই থাক না বাবা, আমাদের এত বড় ব্যবসা, এই বাড়ি গাড়ি সবই তো তোর জন্যই। হাসি পেল ইয়াসের। অবাক হলেও সে বাড়ির সবার এত চিন্তা তাকে নিয়ে। আগে কোথায় ছিল এত ভালোবাসা? তার ছেলের সুরে হেসে বলল ইয়াস, তোমাদের সবার আমার জন্য চিন্তা হয় আম্মু? কবে থেকে সবাই ভাবতে শুরু করলে আমার ভালো মন্দ নিয়ে? দীর্ঘশ্বাস ছাড়লেন আনোয়ার সাহেব। ছলছল চোখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। সুফিয়া বেগমেরও একই অবস্থা। ঈশানকে আপন করতে গিয়ে নিজের পেটের ছেলেকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। আজ যে আফসোস হচ্ছে বড়ই। কেন পড়াশোনার জন্য বাইরে পাঠালেন ছেলেকে? আফিয়া ভাইয়ের হাত ধরে কত কি বলে আটকানোর চেষ্টা করছে ওকে। বাড়াবাড়ি দেখে উজ্জ্বল ধমক দিয়ে বলছে আফিয়াকে, ইয়াসের ক্যারিয়ার আছে আফিয়া, এত বড় জব ছেড়ে এখানে পড়ে থাকলে হবে? চুপ করো, তুমি আমার ভাইয়ার মাথাটা খেয়েছ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। শেষমেশ এই কথা শুনতে হলো তাকে। বোনের কথায় রাগ হলো ইয়াসের। সেও ধমক দিয়ে বলল আফিয়াকে, চুপ করো তো আপু, খাওয়ার এত জিনিস থাকতে দোলাভাই আমার মাথা খেতে যাবেন কোন দুঃখে? চুপ করে গেল আফিয়া। পাশেই দাঁড়িয়ে থাকা সিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে সুন্দর মতো পড়াশোনা করতে বলে চলে গেল ইয়াস বাড়ি থেকে বেরিয়ে। কান্না শুরু করে দিলেন সুফিয়া বেগম। এত কিছু করেও ছেলের মনের ভুল ধারণা ভাঙাতে পারলেন না তিনি। আবার কবে ফিরবে ওনার ছেলে? কবেই বা মা বাবা পরিবারের প্রতি অভিমান শেষ হবে তার?
ইয়াসের জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছে উজ্জ্বল। এয়ারপোর্ট পর্যন্ত সে যাবে ইয়াসের সাথেই। গাড়িতে উঠে বসেছে ইয়াস। ড্রাইভারের পাশের সিটটাতেই বসেছে সে, আর পেছনে উজ্জ্বল। সামনের মিররের দিকে খেয়াল করলো ইয়াস, পেছনেই দাঁড়িয়ে আছে রুহি। ইয়াসের মনে হলো রুহি কিছু বলতে চাই ওকে। উজ্জ্বলকে বসতে বলে নামলো গাড়ি থেকে। এগিয়ে গিয়ে সামনে দাঁড়ালো রুহির। ইয়াস কিছু বলবে তার আগেই বলল রুহি, শেষবারের মতো একটা জিনিস চাইবো ইয়াস, দেবে আমাকে? ভনিতা না করে বলল ইয়াস, কি চাই? ইয়াসের দিকে কিছুটা এগিয়ে গেল রুহি। ইয়াস দাঁড়িয়ে আছে তার আগের অবস্থানে। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল ইয়াসকে, তোমার ভালোবাসা চাই ইয়াস, একটু ভালোবাসা দেবে আমাকে? তুমি অন্যের জেনেও আমি প্রতিনিয়ত অন্যায় করেছি তোমাকে ভালোবেসে। তুমিও সামিল হও না আমার অন্যায়ে, একটু ভালোবাসো না আমাকে। তুমি নামক শূন্যতা যে আমাকে প্রতিনিয়ত গ্রাস করছে, আমি বেঁচে থেকেও মরে যাচ্ছি, বুঝতে পারছো না তুমি? কেন একটু ভালোবাসলে না আমায় ইয়াস? অন্য সময় ইয়াস চুপ থাকলেও এবার রাগ হচ্ছে ওর। রোহিত জানে ইয়াস কেমন, ওর মন জুড়ে কেবলই উপমাই আছে। কেন বাচ্চামি করছে রোহি? ইয়াস রেগে কিছু বলতে নিলে উহু করে হেসে উঠল রুহি। হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গিয়ে বলল ইয়াসকে, তুমি কি ভাবলে ইয়াস, আমি এগুলোই বলতে এসেছি তোমায়? না না, রুহি তোমাকে ভুলে গেছে। তার মনে জন্ম নেওয়া তোমার প্রতি সব ভালোবাসার মৃত্যু ঘটেছে। খুশি হয়েছে তুমি? কথা নেই ইয়াসের মুখে, কি বা বলবে ইয়াস? এটাই যে চরম সত্যি যে যাকে চায় সে কখনোই তাকে পায় না, তার প্রতি ভালোবাসা জন্মে না। এই যে ইয়াসই নিজের সবটুকু দিয়ে ভালোবাসে উপমাকে, সে তো বোঝে না ইয়াসের ভালোবাসার গভীরতা। রোহিকে বরাবরের মতোই বলল ইয়াস, অপাত্রে ভালোবাসা দান করবে কেন রোহি? তুমি বরং তাকেই ভালোবাসো যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে, চাইবে, আগলে রাখবে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মুচকি হাসল রোহি, মাথা নাড়িয়ে কেবল সাই জানালো ইয়াসের কথায়। ইয়াসও হাসলো ওর হাসির উত্তরে। চলে গেল ইয়াস। রোহি তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রোহির এই মন ভুলানো হাসির পেছনে যে চাপা কষ্ট লুকিয়ে, তা বুঝলো কি ইয়াস? হয়তো না। সামনের মানুষটা জানলও না মেয়েটার ভেতরে পড়ছে তার বিরহে। জ্ঞান ফিরেছে কাশফিয়ার। আশেপাশে তাকিয়ে বুঝলো রুমটা ইয়াসের। বাড়ির সবাই ঘিরে রেখেছে ওকে। কাশফিয়া তবে ভুল দেখেনি, মানুষটা ইয়াসই ছিল। বিপদে পড়লে ওই মানুষটা ছাড়া কেই বা সাহায্য করবে ওকে? কাশফিয়া খুঁজলো ইয়াসকে, কিন্তু সবাই থাকলেও ইয়াস নেই সেখানে। উজ্জ্বল দাঁড়িয়ে আছে দরজার সামনে। ইয়াসের সাথে যাওয়ার কথা থাকলেও ইয়াস ওকে বাড়ি ফিরিয়ে দিয়েছে কোনো একটা কাজে। উজ্জ্বলও ওকে বিদায় জানিয়ে চলে এসেছে নিজের দায়িত্ব পালন করতে। উঠে বসল কাশফিয়া। সুফিয়া বেগম দ্রুত গিয়ে বসলেন বৌমার পাশে। আফিয়া গরম স্যুপ নিয়ে এসেছে ওর জন্য। মুখে তুলেও দেখেনি কাশফিয়া। পুরো রুমে চোখ বুলিয়ে দরজার দিকে তাকিয়ে রইল সে। হয়তো আশা করেছে ইয়াস আসবে। কাশফিয়া ওর কথা অমান্য করেছিল বলে বড়সড় ধমক দিবে ওকে, কিন্তু আসছে না ইয়াস। ইয়াস কোথায়? একবারও আসলো না কেন তার উপমাকে দেখতে? ইয়াস কি তবে রাগ করলো? ভাবনায় ছেদ পড়ল কাশফিয়ার। সুফিয়া বেগম ওর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, কাকে খুঁজছো মা? কাশফিয়া সব লজ্জা সংকোচ ভয় একদিকে সরিয়ে দিয়ে বলল, আপনার ছেলে কোথায় আম্মু? দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। ইয়াস তবে কাশফিয়াকেও বলে যায়নি কিছু? মায়ের চুপ থাকা দেখে বলল আফিয়া, ও চলে গেছে কাশফিয়া। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল কাশফিয়ার। ইয়াস চলে গেছে মানে? কোথায় চলে গেছে তাকে ছেড়ে? দ্রুত বিছানা থেকে উঠল কাশফিয়া। ওর ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে সবাই। কথাটা যে ও মানতেই পারেনি, বুঝতে বাকি নেই কারোরই। কাশফিয়া বলল, আফিয়া সামনে দাঁড়িয়ে, চলে গেছেন মানে? কোথায় চলে গেছেন আপু? আমাকে বলো, কোথায় গিয়েছেন উনি? আমিও যাব ওনার কাছে। চোখ জোড়ায় পানি জমল আফিয়ার। কষ্ট হলো কাশফিয়ার অবস্থা দেখে।
সুফিয়া বেগম এসে দাঁড়িয়েছেন বৌমার পাশে। শান্ত হতে বললেন কাশফিয়াকে, কিন্তু কাশফিয়া যে শান্ত হতে পারছে না। ওর পাগল মনটা বারবার খুঁজে চলেছে ইয়াসকে। উজ্জ্বলের গম্ভীর কণ্ঠ কানে আসলো সবার। কাশফিয়াকে উদ্দেশ্য করে বলল সে, ইয়াস চলে গেছে কাশফিয়া, ওর কাজের জায়গাতে ফিরে গেছে। যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছে তোমার কলেজের কাছের হোস্টেলটাতে তোমাকে রেখে আসতে। ইয়াস নিয়ম করে টাকা পাঠাবে প্রতি মাসে। তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছে। দপ করে বিছানায় বসে পড়ল কাশফিয়া। চোখ বেয়ে পানি পড়ছে ওর। ইয়াস ওর মনটা দখল করে বলছে মন দিয়ে পড়াশোনা করতে। যে মনে ইয়াস আছে সেই মন অন্য কিছুতে বসবে কি করে? কাশফিয়া তো নিজের ভুল বুঝেছে। ইয়াসের থেকে দূরে সরে গিয়ে বুঝেছে ইয়াস ব্যতীত ওর আপন কেউ নেই। তাহলে ইয়াস কেন বুঝলো না কাশফিয়া কষ্ট পাবে ও চলে গেলে? কেন ছেড়ে চলে গেল ওকে? সবাই বুঝাচ্ছে কাশফিয়াকে, শান্ত হতে বলছে ওকে, কিন্তু ছোট্ট মনটা যে ভেঙে চুরমার হয়ে গেছে ওর। যেই দিকেই তাকাচ্ছে ইয়াসকেই সে দেখেছে। কি যেন ভেবে চোখের পানি মুছে নিল কাশফিয়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে বেরোলো বাড়ির দিকে। চারিদিকে খুঁজলো ইয়াসকে, না পেয়ে আহত হয়ে বসে পড়ল খোলা রাস্তাতেই। আকাশে মেঘ ডাকছে তখন। প্রকৃতি জানান দিচ্ছে বৃষ্টি হবে এখনই। ভাবতে না ভাবতেই শুরু হলো তুমুল বর্ষণ। বৃষ্টির পানি ভিজিয়ে দিল কাশফিয়ার পুরো শরীর। ঝড় তুফান ভয় পায় কাশফিয়া, কিন্তু আজ কি হলো ওর? অষ্টাদশীর মন জুড়ে যে তোলপাড় চলছে, তার কাছে তো ঝড়ের তাণ্ডব কিছুই না। কাশফিয়া যে শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। ইয়াসকে সে পাবে কোথায়? কষ্ট পেলে কেই বা সান্ত্বনা দিবে তাকে? ভয়ে গলা শুকিয়ে আসলো। কার বুকে সে ঠাঁই পাবে? ভুল করে কার ধমকে চুপ করে যাবে? আজ নিজেকে অসহায় লাগছে কাশফিয়ার। সবাই কেন ছেড়ে চলে যায় ওকে? বাবা মা ভাই, এখন ইয়াস। লম্বা একটা জার্নির পর লন্ডনের মাটিতে পা রাখলো ইয়াস। চারিদিকে তাকিয়ে যখন সামনে তাকালো, দেখলো কিছু পরিচিত মুখ। ইনায়া ছুটে এসেছে ইয়াসের কাছে। এক গাল হেসে প্রশ্ন করলো ইয়াসকে, তা প্রফেসর সাহেব, কেমন হলো বাংলাদেশ ভ্রমণ? বাংলাদেশের কথা উঠতেই ইয়াসের মাথায় আসলো উপমা নামটা। একদিন তো পেরিয়ে গেছে। উপমা নিশ্চয়ই জেনেছে ইয়াস চলে এসেছে তাকে ছেড়ে। সে কি কষ্ট পেয়েছে ইয়াসের চলে আসায়? সে কি অনুভব করতে পারছে ইয়াসের শূন্যতা? হয়তো না। ইয়াসের অভিমানীর যে অভিমান হয়েছে, তার মনে যে ইয়াসের প্রতি ভালোবাসা কম, ঘৃণাই বেশি। যেটুকু ভালোবাসা ছিল তাও কি চাপা পড়লো ঘৃণার নিচে? দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। ইনায়ার প্রশ্নের উত্তর না দিয়ে ঠাট্টার স্বরে বলল ওকে, ওসব কথা পরে, তোর প্রেম কেমন চলছে বল। মুচকি হাসল ইনায়া। হয়তো লজ্জা পেল ইয়াসের কথায়। কথা কাটালো অন্য কিছু বলে। ইয়াস বুঝলো ইনায়া লজ্জা পেয়েছে ওর কথায়। হাসলো মনে মনে। কয়েক পা এগোতেই এক 20 কি 21 বছর বয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে ইয়াসের সামনে। পরনে সাদা কালো টপস আর গায়ে ঝুলানো কালো স্কার্ফ। ঠোঁটের কোণে হাসি লেগে আছে মেয়েটার। একটা ফুলের তোড়া ইয়াসের দিকে বাড়িয়ে দিয়ে হাসি মাখা মুখ করে বলল সে, ওয়েলকাম স্যার। ইয়াসও হাসলো মেয়েটার হাসির উত্তরে। ফুলের তোড়াটা নিয়ে ধন্যবাদ জানালো মেয়েটাকে। ভালো মন্দ জিজ্ঞাসা করে ওদের নিয়ে আসা গাড়িটাতে উঠে বসলো সে। আপাতত তাকে বাসায় যেতে হবে। লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, নইলে যে মাথা ঠিক হবে না ইয়াসের। ইয়াসের ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো কালো রঙের মার্সিডিজ কারটা। কারটা অবশ্য ইয়াসেরই। ইনায়ার কাছে বাসার চাবি থেকে শুরু করে সবকিছু রেখে গিয়েছিল। গাড়িটা নিয়ে এতদিন ইচ্ছে মতো ঘুরেছে ইনায়া। আজকে যার জিনিস তাকেই ফিরিয়ে দিল সে। ইনায়া বাসায় ঢুকলো না আর। ইয়াসের ফ্ল্যাট থেকে কিছু দূরে গেলেই ইনায়াদের ফ্ল্যাট। ইয়াসের ফ্ল্যাটের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় ওর রুমের বেলকনি। তাই আর গাড়ি নিল না ইনায়া, হেঁটেই চলে গেল নিজের ফ্ল্যাটে। ইয়াস নামতেই ওর বাসা থেকে বেরিয়ে এলো মধ্যবয়স্ক এক ভদ্রলোক। উনি শুরু থেকে আছেন এখানে। ইয়াসের অনেকটা সময় কাটে ওনার সাথেই। ভদ্রলোককে দেখেই হাসলো ইয়াস।
ভালো মন্দ জিজ্ঞাসা করে সুন্দর মতোই উত্তর দিলেন তিনি। গাড়িতে রাখা ইয়াসের ব্যাগপত্র সব নামিয়ে নিয়ে গেলেন বাড়ির ভেতরে। ইয়াস চলে যাচ্ছিল, ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মেহেক বলে উঠল তখন, আমরা আসবো স্যার? ইয়াস তাকালো মাথাটা ঘুরিয়ে, দেখলো সাইফান আর মেহেক দাঁড়িয়ে আছে ওর পেছনে। ইনায়ের সাথে ওরাও গিয়েছিল ইয়াসকে আনতে। তখন ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম করেছিল মেহেকই। মেহেক আর সাইফান দুজনেই ইয়াসের স্টুডেন্ট। মেহেক মেয়েটা একা হলেও কখনো ওর ডাকে সাড়া দিত না ইয়াস। তবে সাইফান আছে, তাই আসতে বলল ভেতরে। ঠোঁটের হাসি চওড়া হলো মেহেকের। মনে হলো ইয়াসের এই অনুমতির অপেক্ষাতেই ছিল সে। যদিও এখন থেকে ইয়াসের সাথে দেখা হবে প্রতিদিন, কিন্তু কাছ থেকে দেখার ফিলিংস তো আলাদা। এই ভেবেই ছুটলো ইয়াসের পিছু পিছুই সাইফানও এলো। ভেতরে ঢুকেই কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ইয়াস। লম্বা একটা শাওয়ার নিয়ে ফিরে এলো আবার। বিছানার পাশটাতেই দাঁড়িয়ে ছিল ইয়াস। কি যেন ভাবতে ভাবতে দপ করে শুয়ে পড়ল। মাথার পেছনে দুই হাত দিয়ে চোখটা বন্ধ করলো ঘুমাবে বলে। কিন্তু এ কি হলো? চোখের সামনে উপমা এসে ঘোরাঘুরি কেন করছে? কেন ওর হাসি মাখা মুখটা, চঞ্চল হরিণীর মতো চোখ দুটোর চাহনি বারবার ভেসে উঠছে চোখের সামনে। আচ্ছা, ইয়াসের উপমা ভালো আছে তো? ইয়াসের চলে আসারই সে কি কষ্ট পেয়েছে? মেয়েটা বড্ড চঞ্চল, ভুল করে পদে পদে। ইয়াস কি তাকে ছেড়ে চলে এসে ভুল করলো? হুট করে ইয়াসের মাথায় আসলো ঈশানের কথা। পুরানো আঘাতপ্রাপ্ত জায়গায় পর পর এতগুলো আঘাতে নিশ্চয়ই আধমরা হয়ে পড়ে আছে এখনো ওই পরিত্যক্ত বাড়িতে। ওর যা ইচ্ছে হোক, পচে মরুক ওখানে, ইয়াসের যাই আসে না তাতে। কিন্তু কোনোভাবে সুস্থ হয়ে যদি আবারও উপমার দিকে হাত বাড়ায়। কথাটা ভাবনায় আসতেই কপালে ভাঁজ পড়ল ইয়াসের। উঠে বসে হাতে নিল ফোনটা। ভাবলো কল দিবে উজ্জ্বলকে। পরেক্ষণে আবার কি যেন ভেবে হাসি ফুটলো ঠোঁটের কোণে। বলল বিড়বিড় করে, ঈশান আমার উপমার দিকে হাত বাড়াবে কি করে? ওর হাত দুটোই তো আমি যত্ন করে অকেজো করে দিয়েছি সারা জীবনের মতো। নিজের হাতে তুলে খাবার খেতে পারবে কিনা সন্দেহ। হাত বাড়ানো তো দূরের কথা। না, চিন্তার কারণ নেই, উপমা ভালোই থাকবে। ইয়াস রেখে দিল ফোনটা। বিছানায় শুয়ে চোখটা বন্ধ করবে তখনই কানে আসলো ফোনের রিংটোনের আওয়াজ। ইচ্ছে করেই রিসিভ করলো না কলটা। কে দিয়েছে সেটাও দেখলো না। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিপাশে। প্রকৃতির তাণ্ডব কমেছে। কমেছে মানুষের হাঁটা চলা। ঝড় বৃষ্টির দিনে কেই বা বের হয় বাড়ি থেকে। কিন্তু ইয়াসের উপমা, সে বসে আছে এখনো পথ চেয়ে ইয়াসের। ইয়াস ওকে ছেড়ে চলে গেছে। বিশ্বাসই হচ্ছে না কাশফিয়ার। বারবার মনে হচ্ছে ও ওর ভুলের শাস্তি দিতে মিছে মিছে হারিয়ে যাওয়ার অভিনয় করছে ইয়াস। খন্দকার মঞ্জিলে নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই বসে আছেন ড্রয়িং রুমে। সকলের মুখেই চিন্তার ছাপ। কেউ কেউ পাগলের মতো খুঁজে যাচ্ছেন কাশফিয়াকে। মেয়েটা কোথায় আর কার কাছে গেল? মাথায় আসছে না কারোরই। ভিজে কাপড়ে একটা ছোট্ট চায়ের দোকানের সামনে পাতানো বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে কাশফিয়া। এই জায়গাটাতে কেন এলো সে নিজেও জানে না। ইয়াসের সাথে প্রথম দেখাটা তো কাশফিয়ার এখানেই হয়েছিল। তাই বুঝি এই জায়গাটা ওকে টেনে নিয়ে আসলো। আবারও যদি সেই দিনের মতো দেখা পেত ইয়াসের, মন্দ হতো কি তবে? কাশফিয়া যখনই বিপদে পড়ে তখনই আগমন ঘটে ইয়াসের। আজকে কাশফিয়ার খুব করে চাইছে ও বিপদে পড়ুক, ইয়াস এসে ওকে বাঁচিয়ে নিক। ভাবনায় ছেদে পড়ল কাশফিয়ার। চায়ের দোকানের ভদ্রলোক এক কাপ চা গরম গরম এনে ধরলে ওর সামনে। বলল আদুরে গলায়, খেয়ে নাও মা, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি খুব ক্ষুধার্ত। কাশফিয়া তাকালো ওনার দিকে। ভদ্রলোকের কথার উত্তরে মুচকি হাসলো সে। চায়ের কাপটা হাতে নিল। উনি দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন আবারও,
কেন এই গরিব চাচার দরজায় আসলে? এর থেকে ভালো কিছু খাওয়াবো তার সাধ্য যে নেই আমার। কাশফিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ওনার দিকে। ভদ্রলোকের ব্যবহারেই বরাবরই মুগ্ধ হয় সে। মাঝে মধ্যেই কলেজ থেকে আসার সময় এখানে বসতো, গল্প করতো ওনার সাথে। সেদিনও তো ওনার আকুতি মিনতি দেখেই ইয়াস ছুটে এসেছিল ওকে বাঁচাতে। কাশফিয়া উঠতে নিলেই বলে উঠলেন ভদ্রলোক, জামাই কোথায় মা? ঝড় তুফানের দিনে এভাবে একা একা হাঁটছো যে? ঝগড়া হয়েছে দুজনের? দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। বললেন ওনাকে, উনি হারিয়ে গেছেন চাচা, আমার থেকে অনেক দূরে চলে গেছেন। ঝগড়া হবে কি করে? আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বোধহয় উনি পালালেন। দোকানে বসে থাকা ভদ্রলোক তাকালেন কাশফিয়ার দিকে। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে ক্রমাগত। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ওনার কষ্ট হলো কাশফিয়ার অবস্থা দেখে। এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা যাবেই বা কোথায়? একবার ভাবলেন নিজের বাড়িতে নিয়েই যাবেন ওকে, কিন্তু এই মেয়ে যে অমন ভাঙাচোরা বাড়িতে থেকে অভ্যস্ত নন সেটা তো জানা ওনার। তাই বললেন, কিছু আগ বাড়িয়ে অপেক্ষা করলেন কেউ খুঁজতে আসে কিনা কাশফিয়াকে। কত কিছু বলে ওকে বসিয়ে রাখলেন ওখানেই। কাশফিয়াকে খুঁজতে খুঁজতে অবশেষে পেল উজ্জ্বল। মনে হলো বুকের উপর থেকে পাথর নেমে গেছে ওর। কাছে এসে বলল গম্ভীর কণ্ঠে, এসবের মানে কি কাশফিয়া? মাথা ঘুরিয়ে তাকালো কাশফিয়া। দেখলো উজ্জ্বল আর সিমিকে। সিমি এসে বসেছে কাশফিয়ার পাশে। মুখটা কেমন যেন বেজার করে রেখেছে মেয়েটা। বাড়ির এই পরিস্থিতিতে হয়তো দম বন্ধ লাগছে তার। কাশফিয়া বুঝলো সবটাই। কষ্ট করে মুখে হাসি টেনে বলল, কিসের মানে জানতে চাইছেন আপনি ভাইয়া? এই ঝড় তুফানের মধ্যে তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে আসলে যে? বাড়ির সবাই চিন্তা করছেন তোমার জন্য। তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি ফিরতে হবে। কাশফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল উজ্জ্বলকে, যার হাত ধরে আপনাদের বাড়িতে গিয়েছিলাম, সেই তো আমাকে একা রেখে চলে গেছে ভাইয়া। কার ভালোবাসায় যাবো আমি? চুপ রইল উজ্জ্বল। কথা নেই ওর মুখে। কি বা বলবে কাশফিয়ার উত্তরে? সত্যি তো, ইয়াস এমন একটা কাজ কেন করলো? পরেক্ষণেই আবার ভাবছে উজ্জ্বল, ইয়াস হয়তো ভালো কিছু ভেবেই এমনটা করেছে, কিন্তু কাশফিয়া যে ঠিক কতটা ভালোবাসে ইয়াসকে বুঝতে আর বাকি নেই কারোরই। কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। সামনে কাশফিয়ার এইচএসসি এক্সাম। সেদিন বাড়িতে গিয়েছিল সিমি আর উজ্জ্বলের জোড়াজুড়িতে। 2-3 দিন না যেতেই কেমন লাগছিল কাশফিয়ার। দম বন্ধ হয়ে আসছিল ওই বাড়িতে থাকতে। ইয়াসের ফেলে যাওয়া সব জিনিসপত্র বারবার চোখে পড়ছিল ওর। চলে গিয়েও যেন পুরো রুম জুড়ে নিজের অস্তিত্ব রেখে গেছে ইয়াস। কাশফিয়া থাকবে কি করে ওই বাড়িতে? বারবার যে মনে পড়ছিল ইয়াসের কথা। কাছে যেতে ইচ্ছে করছিল ওর। উজ্জ্বল আর বাড়ির বাকিরা হয়তো বুঝতে পারলো কাশফিয়ার অবস্থা। এমনিতেও ইয়াস বলে গেছে ওকে হোস্টেলে রেখে আসতে। সেই দায়িত্ব পালন করলো উজ্জ্বল। কাশফিয়াকে ওর কলেজের পাশে থাকা হোস্টেলে রেখে এলো। তারপর থেকে আর খন্দকার মঞ্জিলে পা রাখেনি কাশফিয়া। মাঝে মধ্যে সিমি আসে স্কুল থেকে যাওয়ার পথে। কখনো আবার সুফিয়া বেগমও আসেন। মা না থাকার অভাবটা এখনো বুঝতে পারে না কাশফিয়া। সুফিয়া বেগম যথেষ্ট ভালোবাসেন, যত্ন করেন ওকে। সবার এত যত্ন দেখলেই মনে পড়ে কাশফিয়ার, এগুলো তো ইয়াসের জন্যই পেয়েছে সে। সব পেলেও ইয়াস যে নেই ওর সাথে, ওই মানুষটার শূন্যতা কাটাবে কি করে? এত মানুষের ভালোবাসার ভিড়ে যে ও কেবলই ইয়াসের ভালোবাসাটাই চাই। কোথায় গেলে দেখা পাবে ইয়াসের? কি করলে আবার ফিরে আসবে ইয়াস? মেঝেতে বসে হাঁটুর ওপরে মুখ গুজে কান্না করছে আর কথাগুলো ভাবছে কাশফিয়া। দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে ওর। উঠে গিয়ে দরজাটা খুলে দিল সে। পরিচিত মুখগুলো দেখে হাসি ফুটল ওর ঠোঁটের কোণে। দরজার সামনে দাঁড়িয়ে আছে উজ্জ্বল আর সিমি।
কাশফিয়া ভেতরে আসতে বলল দুজনকে। সিমি ওর হাতে থাকা শপিং ব্যাগটা কাশফিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও নতুন মামি। আমার মামাই। পুরো কথাটা বলে শেষ করার আগেই আচমকা সিমির গালে থাপ্পড় দিল উজ্জ্বল। সিমি হতভম্ব হয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো ওর বাবার দিকে। দেখল উজ্জ্বল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ওর দিকেই। এদিকে এই দুই বাবা মেয়ের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে কাশফিয়া। উজ্জ্বল লক্ষ্য করলো সেটা, একগাল হেসে বলল কাশফিয়াকে, সিমির গালে মশা পড়েছিল বুঝলে, আমি মশাটাকে তাড়িয়ে দিতেই থাপ্পড় দেওয়ার ভান করলাম। উজ্জ্বলের কথায় হেসে ফেলল কাশফিয়া। সিমির হাতে ব্যাগ থেকে নিয়ে বলল, এগুলো আমার? সিমি চুপ করে রইল। উত্তর দিল উজ্জ্বল, হ্যাঁ, এগুলো আম্মু পাঠিয়েছে তোমার জন্য। সিমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর বাবার দিকে। মনে মনে বলল, মিনিটে মিনিটে 10 থেকে 12টা মিথ্যা কথা বলা ওর বাবাকেই মানায়। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে চলে গেল সিমি আর উজ্জ্বল। কাশফিয়া খুলে দেখলো ব্যাগটা। একটা সুন্দর চকচকে নীল রঙের শাড়ি রাখা ব্যাগে, তার সাথে আবার সোনার জুয়েলারির সেট। এগুলো ওর শাশুড়ি পাঠিয়েছে ভাবতেই অবাক লাগলো যেন। কাশফিয়ার জন্য কিছু কিনলে উনি নিয়ে আসেন নিজেই, তাও আবার কালো বা খয়েরি রঙের। নীল তো ইয়াসের পছন্দ, তবে কি শাড়িটা ইয়াসই পাঠালো? কথাটা ভাবনাতে আসতেই মন খারাপগুলো কোথা থেকে যেন জুড়ে এলো এক্ষুনি। ইয়াস না পাঠালেও ইয়াসের পছন্দের রং যে এটা, দরজা বন্ধই করছিল সে। কষ্ট করে আর ওয়াশরুমে গেল না কাশফিয়া। পরনের থাকা থ্রি পিসটা খুলে সুন্দর মতো পরে নিল শাড়িটা। ল্যাপটপ হাতে নিয়ে কাউসের ওপরে বসে আছে ইয়াস। মনোযোগ দিয়ে কি দেখছে আর ঠোঁট কামড়ে হাসছে সে। ইনায়া আর কৌশিক দুজনেই বসে আছে ওর সামনে, মুখ চাওয়াচাওয়ি করছে দুজনেই। ইয়াসের ঠোঁটের কোণে ঝুলে থাকা এই হাসির কারণ অজানা দুজনের কাছেই। কৌশিকের মনে কৌতূহল জাগলো, ইয়াসের কি বা কাকে দেখছে আর এভাবে মুচকি হাসছে, জানবে সে। নিজের মনের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো ইয়াসকে, কাকে দেখে হাসছিস ব্রো? নির্ঘাত প্রেমে পড়েছিস? ল্যাপটপের দিকে চোখ রেখেই কৌশিকের কথার উত্তর দিল ইয়াস, তা তো পড়েছি। ইয়াসের বলতে দেরি, ইনায়া আর কৌশিকের পাল্টা প্রশ্ন করতে দেরি হয়নি। দুজনেই বলে উঠছে একসাথে, কে সেই ভাগ্যবতী? ভাবলেশহীনভাবেই বসে রইল ইয়াস। মুচকি হেসে বিড়বিড় করল, বলল কৌশিকের দিকে তাকিয়ে, তোর সুন্দরী বোন ছাড়া আর কে হবে রে গর্ধপ? ইয়াসের বলা কথা কানে আসলো না কৌশিকের। আবারও কিছু বলতে যাবে তখনই ইনায়া বাধা দিল ওকে, বলল, ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে। কৌশিক চুপ করে গেল। ইনায়া ওকে রুমে রেখে আবারও আসলো ইয়াসের কাছে। জিজ্ঞাসা করলো ওকে, মেয়েটা কে প্রফেসর সাহেব? মুচকি হেসে সোজাসাপটা উত্তর দিল ইয়াস, আমার উপমা। গত হয়ে গেছে আরো 3টে দিন। সময় এখন বিকাল 4টা। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশফিয়া। এখন বর্ষাকাল চলছে, আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার অপর প্রান্তে চোখ পড়ল কাশফিয়ার। প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটার লম্বা কালো চুলে বেলি ফুলের গাজরা পরিয়ে দিচ্ছে ছেলেটা। রাস্তার পাশের ছোট্ট দোকানটা থেকে চুড়ি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটা মুচকি হাসলে ওর ধরে রাখা হাতে চুমু দিল পরপর কয়েকটা। কাশফিয়া দাঁড়িয়ে রইল ওখানে, দেখলো ছেলে মেয়ে দুটোকে। মনে পড়ল সেই দিনের কথা। ইয়াস কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল ওর, রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। ইয়াসের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে কাশফিয়ার। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতের তালু দিয়ে মুছে নিল তা। মনে মনে ঠিক করলো, ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে পারলো মানুষটা কাশফিয়াকে একা রেখে চলে যেতে?
একটা দিনও খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞাসাও করলো না ও কেমন আছে। এই রাগে তো কলও দেয়নি কাশফিয়া নিজেও। কতবার ইয়াসের নাম্বারটা বের করে কল দিবে বলে জেদ করে, আর দেওয়া হয় না। ইয়াসের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে কাশফিয়ার মনে। হোস্টেলের উদ্দেশ্যেই যাচ্ছিল কাশফিয়া। মাঝপথেই শুরু হয়েছে বৃষ্টি। এখান থেকে দ্রুত হেঁটে গেলে হোস্টেলে পৌঁছে যাবে কয়েক মিনিটে। কিন্তু ওর যে পা চলছে না, মাথাটা ভারী লাগছে, শরীরটাও কেমন লাগছে। বৃষ্টি শুরু হলো আচমকায়। কাশফিয়া কি যেন ভেবে দপ করে বসে পড়ল মাঝ রাস্তায়। বৃষ্টির পানি আর ওর চোখের পানি এক হয়ে গেল ততক্ষণে। কেউ জানলেও না মেয়েটার মনের খবর। ভাববে কে না বলে কেন ওই মানুষটাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলেছে কাশফিয়া। ওর যে মাঝে মধ্যে রাগ হয় নিজের ওপরেই। চোখটা বন্ধ করলো কাশফিয়া। কি যেন ভাবতে লাগলো সে। হঠাৎই মনে হলো কেউ মাথার উপরে ছাতা ধরে রেখেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? ইয়াশ ফিরে এসেছে। কাশফিয়ার মাথার ওপরে ছাতা ধরে রাখা মানুষটা কি ইয়াশ তবে? এইবারে নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দিবে ওকে। দিক। কাশফিয়াও আচ্ছা করে বকে দিবে ইয়াশকে, শাস্তি দিবে তাকে ছেড়ে যাওয়ার অপরাধে। কাশফিয়ার মুখ তুলে তাকালো, দেখলো পরিচিত মুখ। ঠোঁটের হাসি মিলিয়ে গেল ওর। আশাহত হলো আবারও। এই মানুষটার জন্যই তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো কৌশিক। এতদিন পরে ভাইকে দেখে তো কাশফিয়ার আনন্দ হওয়ার কথা। আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানোর হাহাকার ওর হৃদয় জুড়ে। কৌশিক টেনে তুলল বোনকে, বলল রাগত স্বরে, সমস্যা কি কাশফি? এই মাঝ রাস্তায় বসে আছিস যে? বৃষ্টিতে ভিজলে জ্বর হবে তো। কাশফিয়া শান্ত করলো নিজেকে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। বলল অভিমানী কণ্ঠে, তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। মামি সব সময় তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। পুরো কথাটা বলার আগেই কৌশিক থামিয়ে দিল বোনকে। বলল ওকে, শান্ত হ কাশফি, আমি তো আছি, সব কথা শুনবো তোর। চুপ করলো কাশফিয়া। কৌশিক শক্ত করে ওর মাথাটা চেপে ধরল নিজের বুকে। কান্না পেল কৌশিকেরও। এত বড় অ্যাক্সিডেন্টের পরে সুস্থ হয়ে আবারও বোনের কাছে আসবে কল্পনাও ছিল না ওর। আল্লাহর ইচ্ছেতে আর ইয়াশ আর ইনায়ার চেষ্টায় আবারও ভালো হয়েছে কৌশিক। ফিরে এসেছে তার বোনের কাছে। কৌশিক লক্ষ্য করলো ঠান্ডায় জমে আছে কাশফিয়ার শরীর। তরতর করে কাঁপছে মেয়েটা। দেরি করলো না কৌশিক, কাশফিয়াকে নিয়ে বসালো গাড়িতে। ড্রাইভিং সিটে উঠে বসলো কৌশিক। পাশে বসে থাকা ইনায়াকে চোখে দিয়ে ইশারা করলো। কথা না বাড়িয়ে ও চলে গেল পেছনের সিটে থাকা কাশফিয়ার কাছে। কাশফিয়ার মাথাটা এনে রাখলো নিজের ঘাড়ে। কপালে হাত দিয়ে বুঝলো জ্বরে পড়ছে মেয়েটা। গায়ে হয়তো অনেক আগে থেকেই জ্বর ছিল। তার উপরে এই ঝুম বৃষ্টিতে ভিজে অবস্থা আরো খারাপের ওর। কৌশিককে বলল না কিছুই। বোনের প্রতি কৌশিক বরাবরই দুর্বল, জানে ইনায়া। চিন্তা হবে, তাই আপাতত বলল না কথাটা। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে ইনায়া তাকালো কাশফিয়ার মুখপানে। হাসি ফুটলো ওর ঠোঁটের কোণে। মেয়েটার সুন্দর ফর্সা গায়ের রং, লম্বা চুল, টানা টানা হরিণের মতো চোখ, সব মিলিয়ে অপরূপ সুন্দর সে। ইয়াসের বলা বর্ণনার সাথে মিলে গেছে পুরোপুরি। মুচকি হেসে বিড়বিড় করে বলল ইনায়া, তুমিই হবে ইয়াসের উপমা। ইট পাথরের তৈরি শ্যাওলায় পড়া পুরানো দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছে কৌশিকের গাড়ি। কৌশিক একবার চোখ বোলালো পুরা বাড়িতে। ঠিক কতদিন পর আবার নিজের বাড়িতে পা রাখলো জানা নেই তার। আসতে পারবে এই ধারণাও ছিল না। সবটাই আল্লাহর ইচ্ছে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই স্তম্ভিত তাকালেন রুমী বেগম। আস্তে ধীরে উঠে এসে খুলে দিলেন দরজাটা।
কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মুখগুলো দেখে মনে হলো খুশি হননি তিনি। রুমি বেগমই হলেন কাশফিয়া আর কৌশিকের মামি। বাড়িটা কৌশিকের আব্বু আম্মুর। ওনারা মারা যান কার অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেকেই তখন দায়িত্ব নিতে চেয়েছিলেন, কৌশিক আর ছোট্ট কাশফিয়া। তখন না বুঝলেও এখন ভালো করেই বোঝে। কৌশিক সবার লোক দেখানো ভালোবাসা, তাদের দায়িত্ব নিতে চাওয়া ছিল ওর বাবার রেখে যাওয়া বাড়ি আর জমি জমার ওপর লোভে। তিন কুলে কেউ না থাকায় একমাত্র মামা মামিকে কৌশিক নিয়ে এলো নিজের বাড়িতে। দায়িত্ব দিল ওর ছোট বোনটার। বেঁচে থাকতে হলো, পড়াশোনা করতে হবে, ইনকাম করতে হবে, এই চিন্তা সবসময় ছিল কৌশিকের মাথায়। তাই তো বোনকে একা রেখে বাড়ি জমিয়েছিল দূর দেশে। বোনের অভিভাবক হিসাবে রেখে গিয়েছিল ওর মামা মামিকে। কিন্তু মামির মনে যে বিষ ছিল তা তো জানা ছিল না কৌশিকের। কৌশিকের অবর্তমানে তার ছোট্ট বোনটাকে বের করে দিল বাড়ি থেকে। সব কথাই কানে গেছে কৌশিকের, তাই তো আজকে কৈফিয়ত চাইতে এসেছে সবকিছুর। মামির ভয়ার্ত মুখশ্রী দেখে হাসল কৌশিক। বলল ওনাকে, কি হলো মামি, আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন রুমি বেগম। "উম, তা হব কেন কৌশিক? ভেতরে আসতে বলবে না?" "হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসো, তোমাদের বাড়ি, তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি?" মাথাটা ঘুরিয়ে ইনায়ার পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে তাকালো কৌশিক। তারপর আবারও ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে? এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া যে উপায় থাকবে না আর। রুমী বেগমের কি যেন হলো, হুট করেই মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে, আমি এত কিছু ভাবিনি। কাশ্মীর সুখে থাকবে ভেবেই তো বিয়েটা ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে? নাকি নিজের মাথার ওপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করে দিতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি, আমার বোনকে তাড়িয়ে সব কিছু দখল করবে বলেই এত আয়োজন? চুপ করে রইলেন রুমী বেগম। কী বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় একটাই আসছিল, কোনো একটা অঘটন ঘটেছে। কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তাই তো করেছেন এত কিছু, তার শাস্তিও পেয়েছেন। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরের এক কোণে। মেয়েটারও নানান অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেননি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিচ্ছেন এইভাবে। মামির কান্নায় করুণা হলো না কৌশিকের। কিন্তু কাশফিয়া, ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাশফিয়া নিজেও। কথার মাঝখানে কোথা থেকে ছুটে এসে রুমী বেগমের মেয়ে খবর দিল ওনাকে, আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমী বেগম। দ্রুত বেগে উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। কাশফিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইনায়াও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা মামার ফ্যাকাশে চেহারা নজরে এলো কাশফিয়ার। ভাবল মনে মনে, ইস, মানুষটা কেমন ছিলেন আর কি হয়ে গেলেন। ওর যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্য। বুকটা কেমন ব্যথা হলো কাশফিয়ার। কষ্টে কান্না এলো চোখ বেয়ে। স্ত্রী স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে
দরজার দিকে তাকালেন কাশফিয়ার মামা রাফসান সাহেব। কাঁপা কাঁপা হাতটা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশফিয়া দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হোক, মামা তো বরাবরই বটগাছের মতো আগলে রেখেছিল তার মাথার কাছটায় বসলো কাশফিয়া। ওনার হাতটা ধরে বলল আশ্বাস দিয়ে, মামা তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব। বললেন, ভাগ্নিকে আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বলেই বড় করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাশফিয়া বুঝল শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে ওনার। মামির এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে আবারও বলল, এসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে। ইনায়া দাঁড়িয়ে দেখছে সবটাই। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না বুঝতে পারছে ভালো করেই। তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে, তাই আর বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেব অবস্থা আরো খারাপের দিকে। বোনের কান্না আর মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে। কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সাড়া শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কি ঘটেছে। চোখের ইশারায় কিছুই বলল ইনায়াকে। দ্রুত এগিয়ে আসলো ইনায়া। চেক করলো রাফসান সাহেবের শ্বাস প্রশ্বাস চলছে কিনা। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে কি ওনার, বুঝতে আর বাকি নেই কারোরই। মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুবই কষ্ট দেয় প্রত্যেককেই, যেভাবে কষ্ট পাচ্ছেন রুমী বেগম, ওনার মেয়ে আর কাশফিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগা ভোগার অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট কেমন কৌশিক সেটা বোঝে। মা বাবার পর আপন বলতে এই এক মামাই ছিল ওদের। উনি আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যুর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাশফিয়াকে। সবকিছু ছেড়ে ইয়াস চলে যাওয়াটা যে খুব বেশি কষ্ট দিচ্ছে ওকে, পোড়াচ্ছে ভেতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবার কাছে পাবে ইয়াসকে? কাশফিয়ার রুমের পাশ দিয়েই যাচ্ছিল কৌশিক। কাশফিয়ার রুমের পরেই ওর রুমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাশফিয়ার রুমের দরজাটা খোলা দেখে চিন্তা হলো ওর। উঁকি মেরে দেখল মেঝেতে বসে আছে কাশফিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাশফিয়াকে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। চোখের নিচে কালশিটে দাগ পড়েছে। লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বলে দেবে অনেক দিন হলো নিজের যত্ন নেয় না কাশফিয়া। দীর্ঘশ্বাস ছাড়ল কৌশিক। ভাবল মনে মনে, বয়স বাড়ার সাথে সাথে কি কাশফিয়ার চঞ্চলতাও কমে গেছে? কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাশফিয়াকে মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে জাপটে ধরবে কাশফিয়া, কত শত অভিযোগ জানাবে তাকে। কিন্তু তা তো কিছুই হলো না। কাশফিয়ার মলিন চেহারার দিকে তাকাতেই মনে হলো বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভেতরটা স্যাঁত করে উঠল কৌশিকের। অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশফিয়ার সাথে? কেন এইভাবে ভেঙে পড়েছে ওর বোন? কাশফিয়ার কথা জানতে চাইলেই কৌশিকের ওর রুমে যাবে বলে পা বাড়াতেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক। দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2-3 হাত দূরে। ইনায়া ওর চোখের ইশারায় কাশফিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনল ইনায়ার কথা। একবার তাকালো মেঝেতে থাকা কাশফিয়ার দিকে, পরে আবারও
রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইনায়া আর কৌশিক দুজনেই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশ পানে। অনেকক্ষণ হলেও এভাবেই দাঁড়িয়ে আছে দুজনে। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? ওর এই বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পারছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া, ওকে একা থাকতে দাও কৌশিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে চলে যাচ্ছিল ইনায়া, পথ আটকালো কৌশিক। শক্ত করে ওর হাতটা চেপে ধরলো। ভুরু কুঁচকে ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক। আব্বু আম্মু বারবার কল দিচ্ছেন। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনায়া। পা বাড়ালো আবারও চলে যাবে। কানে এলো কৌশিকের কণ্ঠস্বর, বিয়ে করবে আমাকে? থেমে গেল ইনায়ার পা জোড়া। চোখে মুখে ওর খুশির ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করেছে সে। দেরিতে হলেও কথাটা শুনল তবে। ফিরে তাকালো ইনায়া। কৌশিক ওর কাছে এসে দুই হাত ধরে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে ইনায়া? ভালোবাসবে আমাকে? মুচকি হাসল ইনায়া, ওপর নিচ মাথা নাড়িয়ে সাই জানালো কৌশিকের কথায়। কৌশিকও হাসল ইনায়ার উত্তরে, ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশফিয়া। সকালেই সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই। ওনাকে দেখবে বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়াটা বাহানা মাত্র। ইয়াস না থাকলেও ওই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে সে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মন টিকছে না ঘরে, তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ওই বাড়িতে যাওয়ার জন্য। কৌশিককে তো আর বলা যাবে না যে ওর বিয়ের বিষয়ে। কৌশিক কেমনভাবে নেবে বিষয়টা তাও তো জানা নেই কাশফিয়ার। আয়নার কাছে দাঁড়িয়েই ছিল কাশফিয়া, চুলগুলো চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখল সে। ঘুরে তাকালো ওই দিকে, হেসে ভেতরে আসতে বলল ইনায়াকে। দুই হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইনায়া। সবগুলো বিছানার উপরে রেখে একটা একটা করে কাশফিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক্স রাখা একটা ব্যাগে। অবাক হলো কাশফিয়া। ইনায়া জানালো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে। পরেক্ষণেই আবার ভাবল হয়তো ওর ভাইই বলেছে। ইনায়া মুচকি হেসে জিজ্ঞাসা করলো কাশফিয়াকে, কেমন আছো উপমা? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাশফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অপরিচিত ডাকনামটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। ইনায়া সেই নামে কেন ডাকছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাশফিয়া, এই নামে আমাকে ডেকো না ইনায়া আপু। কেন, এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাশফিয়া। ওর যে নামটা শুনলেই মনে পড়ে ইয়াসের কথা। পরে আবারও নিজেকে বকাঝকা দেয়, কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা। ধ্যান ভাঙল কাশফিয়ার। ইনায়া ডেকে বলল, কে? এই মেয়ে, কি ভাবছো এত? কথাটা কাটানোর জন্য বলল কাশফিয়া, কই কিছু না তো। তোমার তোমরা বিয়ে করছো কবে? তোমার এক্সাম শেষ হলে। আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডনে যাবে কি করে? ইনায়ার কথাই হাসলো কাশফিয়া। সময় নষ্ট করলো না আর। ইনায়ার নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল সে কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশফিয়ার এক্সামের পরেই লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাশফিয়ার। এর মধ্যে আবার ইনায়ার আম্মু আব্বু এসেছে দেশে। কৌশিক ইনায়ার আংটি বদল হয়ে গেছিল আগেই। বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপরে আবার একমাত্র মেয়ের পছন্দ, তাই আর বিয়েতে বাধা দেননি কেউই। সুন্দর মতোই বিয়েটা হয়েছে ওদের।
কৌশিক ইনায়ার বিয়ের 1 সপ্তাহ হলো। কাশপিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন, রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো। তাই আর দেরি করল না কৌশিক। আজকেই ওরা ফিরে যাবে লন্ডনে। বাড়িতে এখনো আছেন রুমি বেগম। উনি চিরকৃতজ্ঞ কৌশিকের কাছে। এত কিছুর পরেও সে ঠাঁই দিয়েছে বাড়িতে, ধারণাও করতে পারেননি উনি এটা। সময়টা সকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশপিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশপিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মমি। দিনের বেশিরভাগ সময়ই এই বিড়ালটার সাথে কথা বলে কাটায় সে। বাতাস বইছে চারিদিকে, সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুই পাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাশপিয়া, তাও একা একা। কৌশিক বা ইনায়াকে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো। করলে করুক, কাশপিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে কাশপিয়া। একটা সাদা কালো রঙের লং কুর্তি পরেছে কাশফিয়া। গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। কোমর পেরিয়ে যাওয়া চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধপরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। আগেরবার যখন ইনায়ার সাথে ঘুরতে বেরোলো, এখানে এসে দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাশফিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এইসবই ভাবছিল কাশফিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে আবার সামনে নিল নিজেকে। কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাশফিয়া চারিদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে। না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভেতরে গিয়েই খুঁজবে। ফ্ল্যাটের ভেতরে ঢুকে আশেপাশে মমিকে খুঁজলো কাশফিয়া। পেয়েও গেল সে। পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো কাশফিয়া। পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এ কাকে দেখছে সে? ইয়াশ দাঁড়িয়ে আছে কাশফিয়ার থেকে কিছু দূরেই। কাশফিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে? না, হয়তো সত্যি দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াশের কাছে যেতে, ইয়াশকে জিজ্ঞাসা করতে কেন এত কষ্ট দিল ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াশ কি উত্তর দিবে কাশফিয়ার সব প্রশ্নের? হয়তো না, এতদিনে হয়তো ভুলেই গেছে সে কাশফিয়াকে। কাশফিয়া ভাবছে কথাগুলো। এর মধ্যে মুখ তুলে তাকালো ইয়াশ। ইয়াশকে ভালোভাবে লক্ষ্য করলো কাশফিয়া। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে ইয়াশ। গায়ে থাকা কালো রঙের শার্টটা বুকের দিকের কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন যেন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াশ তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াশ তাকিয়েছে কাশফিয়ার চোখ বরাবর। একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াশের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাশফিয়া এখানে আসবে, অপেক্ষা করছিল ওর জন্যই। ইয়াশ মুচকি হেসে ফ্ল্যাটের দরজার দিকে তা হাত দিয়ে দেখিয়ে বলল কাশফিয়াকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম মিসেস ইয়াশ রাইহান। চোখ রাঙিয়ে তাকালো কাশফিয়া। ধারালো কণ্ঠে বলল, হু ইজ ইয়াশ রাইহান? এই নামের কাউকে আমি চিনি না, আর না তো আমি কারোর মিসেস। বাঁকা হাসলো ইয়াশ। কাশফিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ আমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিনিধিত্ব হয় নিঃশব্দে। আমার অস্তিত্বেও মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে না উপমা। তুমি যে আস্ত আমিটাকেই ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে, নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াসের কণ্ঠস্বর, প্রতিটি কথা কানে বাজছে কাশফিয়ার।
সব রেখে ও এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের মুখপানে। ইয়াসের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাশফিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাশফিয়া তো বোকা, ওকে ছেড়ে এসেছে আর তার জন্যই হাই হুতাশ করে মরেছে এতদিন। না, কাশফিয়া ভুল করেছে। ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে, আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাশফিয়া এগিয়ে এলো ইয়াসের কাছে। ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াসের কোলে, মনে হচ্ছে আগে থেকে চেনে ওকে। অবাক হলো কাশফিয়া, বিড়ালটা কি তবে ইয়াসের? হয়তো ইয়াসেরই। ওর ফ্ল্যাটের সামনেই তো পেয়েছিল মমিকে। নিশ্চিত হবে বলে জিজ্ঞাসা করলো কাশফিয়া, বিড়ালটা কি আপনার? ইয়াস তাকিয়েই ছিল কাশফিয়ার দিকে। ও তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনে। কি যেন ভেবে কাশফিয়া চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুচকি হেসে বলল ইয়াস, আমাদের? তার মানে আপনার? হুম, আমার মানে তো তোমার, তোমার মানেই তো আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার। আর এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা। আপনার কিছুই আপনার নয়, আর আমার কিছুই আপনার নয়। পুরো তুমিটাই তো আমার, উপমা। ইয়াসের মন ভোলানো কথায় তেমন পাত্তা দিল না কাশফিয়া। নিজের বলা কথাটা শেষ হতেই চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার, মমিকে নিবে না? পা জোড়া থেমে গেল কাশফিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে, ইয়াস জানলো কি করে? অদ্ভুত সব প্রশ্ন জাগছে কাশফিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরেক্ষণেই আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলেছে কাশফিয়া, ধুর, আমিও কি সব ভাবছি। বিড়াল কি করে কথা বলবে? ইয়াস কি তবে কালো জাদু জানে? না হলে শুনলো কোথা থেকে কাশফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি? মনের প্রশ্নগুলো সব মনেই রেখে দিল কাশফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চাই না সে। কাশফিয়া ঘুরে তাকালো, মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন আমার বিড়ালটাকেও তেমনই হবে তো, তাই না? রাখুন ওকে নিজের কাছে, জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয় উপমা, ও আমার আদুরে বিড়াল ছানা, যতটা আদুরে তুমি। কাশফিয়ার কানে যায়নি ইয়াসের কথা। সে তো এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেইমান স্বার্থপর মালিক, তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নামও দিল। আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে। কাশফিয়ার রাগ হলো মনে মনে। ভেবে নিল, মমি আর মমির মালিক কাউকেই ভালোবাসবে না আর সে। রাত প্রায় ১টার কাছাকাছি। বিছানায় পড়ে ছটফট করছে কাশফিয়া। ঘুম নেই ওর দুই চোখের পাতায়। চোখ বন্ধ করলেই কেন বারবার দেখছে ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাক নামটা কানে বাজছে ওর। কেন এমন হচ্ছে? কেন নিজের মন থেকে চেয়েও মুছতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মধ্যে এটা ভাবলে অবাক লাগে কাশফিয়ার। লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেই দিকে তাকাই সেই দিকে দেখতে পাই ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করলো কাশফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমাবে এবার, আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাশফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাশফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুমও এলো ওর দুই চোখের পাতায়। বেঘুরে ঘুমাচ্ছে কাশফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে, নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকায় চোখ খুলে তাকালো কাশফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাশফিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে।
নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ভড়কালো কাশফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কিভাবে আসলো? কি বা করেছে? চিৎকার করতে যাবে কাশফিয়া, কিন্তু তার আগে ইয়াস নিজের হাত দিয়ে মুখটা চেপে ধরল ওর। কিছুক্ষণ না যেতেই কাশফিয়ার মুখের ওপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাশফিয়া, তখন ইয়াস আঁকড়ে ধরল ওর ঠোঁট জোড়া শক্ত করে, কাশফিয়ার কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবে থাকলেই মরে যাবে সে, এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে। কিন্তু লাভ হলো না, কিছুতেই টলাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল কাশফিয়াকে। সাথে সাথেই ওর বুকে ধাক্কা দিল কাশফিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের? কেন এসেছেন এখানে? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। উত্তর দিল কাশফিয়ার কথার, তোমাকে আদর দিতে এসেছি বউ। কতদিন হলো আদর দেই না তোমাকে। আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। ইয়াসের কথায় কাশফিয়ার রাগ হচ্ছে অনেক। মুখ ভেংচি কেটে বলছে ওকে, একদমই না। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছো তুমি। আমার তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক, আমার একমাত্র বউ তুমি। ভুরু কুঁচকালো কাশফিয়া। রেগে বলল ইয়াসকে, আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন, আমি দিব্যি বেঁচে আছি, হাঁটাচলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, আর হবেও না। এসব মন ভুলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। মুখ সরিয়ে নিল অন্যদিকে, বিছানা থেকে উঠে চলে যাওয়ার জন্য। পা বাড়াতেই টান পড়ল ওর হাতে। ঘুরে তাকাতেই ইয়াস এক টানে বসালো ওকে নিজের কোলে, মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুচকি হেসে বলল কাশফিয়াকে, আমাকে ভুলে গেছো উপমা? ইয়াসের মুখে তাকালো কাশফিয়া। অভিমানী স্বরে বলল, হুম, ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে, তাকে আমি মনে রাখবো কেন? আরো কত কথা বলতে চেয়েছিল কাশফিয়া, কিন্তু বাধা দিল ইয়াস। হঠাৎ করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাশফিয়ার ঠোঁটে। কাশফিয়ার কি যেন হলো, বাধা দিল না ইয়াসকে। খামচে ধরল ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাশফিয়া তাকিয়ে রইল ইয়াসের মুখপানে। ইয়াস ওর কোলে বসে থাকা কাশফিয়ার হাত দুটো টেনে এনে রাখলো নিজের বুকের বাঁ পাশে। ঘাড় কাত করে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ভুলিনি উপমা, তুমিই তো আমার এখানটায় ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয়ে অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথায় অভিমানিনীর অভিমান ভাঙল কিনা কে জানে, কিন্তু সে যে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছে করছে ইয়াসকে জড়িয়ে ধরে কান্না করতে। পরেক্ষণেই আবারও জেদ হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ইয়াস ওকে কষ্ট দিয়েছে এতদিন, সেও এতদিন তাড়াতাড়ি ধরা দিবে না ইয়াসের কাছে। কারোর পদধ্বনি ভেসে আসলো কাশফিয়ার কানে। হকচকিয়ে উঠল সে। কৌশিক বা ইনায়া, কেউ যদি এত রাতে ইয়াসকে এখানে দেখে, কিভাবে নেবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াসকে বলল কাশফিয়া, আপনি চলে যান এখান থেকে। হুম, আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বাদরামো না করে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। একটু একটু করে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। কাশফিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে। ধাক্কা দিতে চাইলো ইয়াসকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে। চুমু দিবে? চোখে মুখে রাগের আভাস কাশফিয়ার। তবুও ওপর নিচ মাথা নাড়িয়ে জবাব দিল ইয়াসের কথায়। হাসলো ইয়াস। এগিয়ে আসলো কাশফিয়ার দিকে। কাশফিয়া গলা আঁকড়ে ধরে এসে ইয়াসের, আলতো করে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো ওর। কাশফিয়ার রুমের সামনে দিয়ে যাচ্ছিল ইনায়া। ভাবলো দেখে যাবে কাশফিয়ার ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল। ইয়াস এখানে এসেছে
এটাও ইনায়ার অজানা নয়। তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলেও গেছে ইয়াস। দরজাটা ঠেলে দিতেই ভেতরের এমন দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। লজ্জায় চলে যেতে চাইল সে। আবারও তাকালো ওদের দিকে, গলা খাকারি দিয়ে বলল, মান অভিমান কমেছে তবে? আমি কিছু দেখিনি, চালিয়ে যাও তোমরা। ইনায়ার কথা শুনে ভূত দেখার মতো করে চমকে উঠল কাশফিয়া। এদিকে ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও। এখনো সে বসে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার সুন্দর মুখটির দিকে। কাশফিয়া পড়েছে ভারী লজ্জায়, ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে। ইয়াস দেখেছে ওর লজ্জাপতির লজ্জারাঙা মুখখানা। কি যেন ভেবে হুট করে জড়িয়ে ধরল কাশফিয়াকে। ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ইনায়ার উদ্দেশ্যে বলল, আমার উপমা লজ্জা পাচ্ছে ইনায়া, তুই এখান থেকে যা। আমার বউ লজ্জায় জ্ঞান হারালে তোর হাজর বাস করাবো কিন্তু। মুখ টিপে হাসল ইনায়া, বেরিয়ে গেল কাশফিয়ার রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালো লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রোহি, পাশেই উজ্জ্বল। মুখটা কেমন যেন বেজার করে রেখেছে উজ্জ্বল, হাতে কতগুলো রিপোর্ট। রোহি তাকালো উজ্জ্বলের দিকে, মুচকি হেসে বলল ওকে, আমি চলে যাব। তাই কষ্ট পাচ্ছ ভাইয়া? বোনের এমন কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতে মেডিকেলের রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে, চোখে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। কিন্তু বুঝতে দিল না রোহিকে, মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোর কিছু হবে না রোহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব, বড় বড় ডাক্তারদের দিয়ে ট্রিটমেন্ট করাবো, তুই ভালো হয়ে যাবি। তুই মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর মনকে বোঝাতে এভাবেই বলছো ভাইয়া? আমি ঠিক হব না, এটা তুমি নিজেও জানো। মরণ ব্যাধি শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে। একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবে রাস্তার মাঝখানেই জড়িয়ে ধরল রোহিকে। বুকের ভেতরটা কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওর ভাগ্যেই লিখেছেন? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেকদিন ধরেই অসুখে ভুগছে রুহি। বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল। তারপর রোহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনল বোনের কথা, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল রুহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারোরই মন খারাপ উড়ে যাবে নিমিষেই। রোহি হেঁটে যাচ্ছে শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অতি পরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে রুহির। দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো রুহি, বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে হয়তো অনেক মানুষই থাকে পৃথিবীতে, অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ, তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রুহি। রাস্তার দুই পাশে সারিবদ্ধ অনেকগুলো গাছপালা। একটা জায়গায় সুন্দর করে বেঞ্চ পাতানো দেখে রুহি গিয়ে বসলো তাতে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো। রুহি আকাশপানে তাকিয়ে বলল আফসোসের সুরে, একটাই তো জীবন খোদা, আমার এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? চোখটা বন্ধ করে শ্বাস ছাড়লো রুহি, বেঞ্চের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে।